যখন মাটিতে পৌঁছানো অসম্ভব তখন যুদ্ধ করতে হয় আকাশ থেকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জাস্ট রিলিজ হওয়া একটা সেরা ওয়েব সিরিজ অপারেশন সফেদ সাগর। তো কাহানি শুরুতেই আমাদের দেখানো হয় সময়টা 1999 সাল। ভারত পাকিস্তানের মধ্যে চলছে ভয়ঙ্কর কারগিলের যুদ্ধ। পাহাড়ের চূড়াগুলো তখন দখল করে নিয়েছে শত্রুপক্ষ, আর ভারতীয় সেনারা একের পর এক অসম্ভব মিশনে ঝাঁপিয়ে পড়ছে। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যুদ্ধ আটকানোর জন্য পাকিস্তানের সঙ্গে একটি শান্তিপূর্ণ বৈঠক করতে চেয়েছিলেন। আর এই কাহিনীর মধ্যে এই যে সিনগুলো দেখানো হচ্ছে না, এইগুলো কিন্তু 1999 সালের একদম রিয়েল ফুটেজ। তো এরপর কাহিনীতে এন্ট্রি হয় সিনিয়র ফাইটার পাইলট অজয় আহুজা। এইখানে আমরা তার ধর্মপত্নীকে দেখতে পাই, যার নাম আলকা, যারা কিনা কোয়ার্টারে থাকতো। এরপর সে পৌঁছে যায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে, যেখানে টনি নামের এক সিনিয়র পাইলটের সঙ্গে দেখা করেন। টনি নামের এই পাইলট গোল্ডেন অ্যারোস নামের একটি স্কোয়াডকে চালাতো, যার মধ্যে কিছু ইয়ং ছেলে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য পাইলট হতে এসেছিল, যাদের মধ্যে ছিলেন গোপী, ঢালি, বলদীপ, সাঞ্চি আরো অনেকে। তো টনি বলেন যে আজ থেকে তোমাদের নতুন কোচ অজয় আহুজা, একজন সিনিয়র অফিসার যে কিনা তোমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করবে। অজয় বলেন ভারত পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ বৈঠক হতে চলেছে, যেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের কাজ যুদ্ধ করা, মারপিট করা, তাই আমরা ওটাই করব। পলিটিক্স নিয়ে কোনো চিন্তা ভাবনা আমরা করব না। তো এইখান থেকে কাহিনী একদম শিফট হয়ে যায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, যেখানে আমরা পাকিস্তান আর্মির হেড চিফ অফিসার পারভেজ মুশারফকে দেখতে পাই। মানুষটি এতটাই জঘন্য যে অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে শান্তিপূর্ণ বৈঠক হতে চলেছে, আর এই দিকে এই মানুষটা ভারতের মধ্যে আতঙ্কবাদী ঢুকিয়ে জোর করে কাশ্মীরকে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই কাহিনীতে কিন্তু আতঙ্কবাদীগুলোকে মুজাউদ্দিন নামে ডাকা হয়েছে, তাই আমি কিন্তু মুজাউদ্দিন নামেই ডাকবো। এরপর পাকিস্তানে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়, যেখানে বড় বড় সিনিয়র নেতারা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে কাশ্মীর দখল করা নিয়ে একটা প্রস্তাব রাখেন। কিন্তু এই প্রস্তাবটিকে নওয়াজ শরীফ না বলে দেয়, কারণ সে যে কোনো উপায়ে ভারতের সঙ্গে বৈঠক করে শান্তি চায়। মিনওয়াইল এই দিকে আমরা ঢালি আর গোপী নামের দুজন ইয়ং পাইলটকে দেখতে পাই, যারা কিনা আকাশে জেট চালিয়ে তাদের সেমিফাইনাল প্র্যাকটিস করেছিল। কিন্তু হঠাৎই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়, যার জন্য নিচে থাকা সিনিয়র অফিসাররা তাদেরকে ব্যাকে আসতে বলেন। কিছুক্ষণ পর তাদের প্লেন স্ক্যানারে দেখা বন্ধ হয়ে যায়। কিন্তু ঢালি নামের এই ছেলে বড্ড জেদি, সিনিয়রদের কথা অমান্য করে জেট চালিয়ে মেঘের মধ্য দিয়ে গিয়ে অন্যদিকে বেরিয়ে যায়। আজ ভাগ্য ভালো ছিল তাই কোনো বিপদ হয়নি, কিন্তু সিনিয়রদের কথা অমান্য করায় ঢালিকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। মেঘের মধ্য দিয়ে যাওয়ার ব্যাপারটাকে নিয়ে ঢালি আর বলদীপ নামের দুজন পাইলটের মধ্যে খুব তর্কাতর্কি হয়ে যায়। এরপর আমরা কাশ্মীরের কার্গিল নামের পাহাড়ি অঞ্চলের জায়গার সিন দেখতে পাই, যেখানে কয়েকজন পাকিস্তান আর্মি পুরো এরিয়াটিকে ভালো করে দেখে তাদের সিনিয়র অফিসারকে ফোন করে বলে যে এটাই সুযোগ, আমরা এই কার্গিলকে দখল করতে পারবো, আর এইভাবেই আমরা এক এক করে পুরো কাশ্মীরকে দখল করে নেব। পাকিস্তানের আর্মি অফিসাররা এত বড় যে প্ল্যানিং করছে, এই ব্যাপারটা কিন্তু নওয়াজ শরীফ জানতো না। মিনওয়াইল আমরা বলদীপকে দেখতে পাই, যে কিনা গার্লফ্রেন্ডের সঙ্গে এসটিডি বুথে কথা বলছিল। তার গার্লফ্রেন্ড তাকে বলছে বলদীপ চলো আমরা পালিয়ে বিয়ে করে নেই, আমরা দুজনে একসঙ্গে থাকবো। কিন্তু বলদীপ সোজা না বলে দেয়, কারণ তার স্বপ্ন ফাইটার পাইলট হওয়া। এরপর গোল্ডেন অ্যারো সমস্ত ছেলেরা রাত্রে অজয় স্যারের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, পার্টি করে। কিন্তু এইখানে আবার ঢালি আর বলদীপের সঙ্গে তর্কাতর্কি হয়ে যায়, যেন দুজন দুজনকে সহ্যই করতে পারতো না। এইদিকে পাকিস্তানের মুশারফ নওয়াজ শরীফের কাছে এসে মিথ্যে কথা বলে যে আমরা নতুন একটি চেকপোস্ট তৈরি করতে চাই, যার জন্য অনেক পাকিস্তান আর্মি দরকার। হ্যাঁ আমি জানি এখন বর্তমানে আমাদের সৈনিকেরা ছুটিতে আছে, কিন্তু পাকিস্তানের সুবিধার জন্য তাদের ছুটি ক্যান্সেল করে আমাদের কাছে পাঠিয়ে দিন। নওয়াজ শরীফ এই কথাগুলো শুনে রাজি হয়ে যায়। অন্যদিকে গোল্ডেন এয়ারবেসের অফিসে মাধুরী নামের একজন মেয়ে আসে, আর এইখানে আমরা জানতে পারি যে মাধুরী হলো অ্যাকচুয়ালি বলদীপের গার্লফ্রেন্ড, যে কিনা বাড়ি থেকে পালিয়ে এসেছে বলদীপকে বিয়ে করার জন্য। সিদ্ধান্ত নেওয়া হয় যে মেয়েটি অজয় স্যারের বাড়িতে তার স্ত্রী অলকার কাছে বর্তমানে থাকবে। তো পরের দিন অজয় স্যার প্রত্যেককে বলে যে আজকে এমন একটা টেস্ট হবে যা যুদ্ধের সময় খুব কাজে লাগে। তোমরা যখন ফাইটার জেট উড়াবে তখন প্রত্যেকটা প্লেন কাছাকাছি চলে আসবে, যাতে শত্রুপক্ষের স্ক্যানারে যেন একটাই ডট দেখা যায়, যাতে তারা এটা ভাবে হয়তো কোনো প্যাসেঞ্জার প্লেন যাচ্ছে, আর তখনই তোমরা ঠিক আলাদা হয়ে শত্রুগুলোকে মেরে ব্যাকে ফিরে আসবে। প্ল্যানিংটা খুবই সুন্দর ছিল, কিন্তু আকাশে গিয়ে যখন 6 জন পাইলট কাছাকাছি আসতে যায়, তখনই বলদীপে ব্যালেন্স হারিয়ে ফেলে আর সবাই আলাদা হয়ে যায়। বলদীপের মেন্টালিটি খুবই প্রেসারে আছে, একদিকে তার পাইলট হওয়ার স্বপ্ন, অন্যদিকে মাধুরী তাকে বিয়ে করতে চায়। এই দুই দ্বিধায় পড়ে তার মাথা খারাপ হয়ে যায় আর বারবার ভুল করে ফেলে। সন্ধ্যেবেলায় টনি প্রত্যেককে বলতে থাকে যে তোমরা এইখানে পাইলট হতে এসেছো, যুদ্ধের জন্য প্রস্তুত নিতে এসেছো, তাই কোনো রকম বেফালতু কথা যেন মাথায় না থাকে। মিনওয়াইল আমরা কাশ্মীরের সাকানু নামের একটি পাকিস্তানি আর্মি বেস ক্যাম্পকে দেখতে পাই, যেখানে একজন আর্মি অফিসার পুরো এরিয়াটিকে চেকিং করার জন্য এসে গেছে।
করেছে। কিন্তু এইখানে এসে সে দেখতে পায় যে প্রায় শত শত হাজার হাজার মুজাহিদ্দিনকে এনে ট্রেনিং করানো হচ্ছে ভারতের ওপর হামলা করার জন্য। পাশে থাকা একজন অফিসার বলেন যে আমরা মুজাহিদ্দিনগুলোকে দিয়ে ভারতের উপর হামলা করাবো, যাতে পাকিস্তান আর্মির কোনো নাম নিশান থাকবে না, আর এতে ভারত বুঝতেও পারবে না যে হামলা অ্যাকচুয়ালি আমরা করেছি বলে। অফিসারটি এই খবরটি পেয়ে পাকিস্তান আর্মির হেডকোয়ার্টারে এসে এই ব্যাপারটা মোশাররফকে জানায়। কিন্তু মোশাররফ আগে থেকে সমস্ত কিছুই জানতো, কারণ এই সমস্ত কিছু তো তারই প্ল্যানিং করা। সে বলে আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারটা কিন্তু জানে না, কিন্তু সময়ের সাথে সাথে সব জানতে পেরে যাবে, আর আমি সেই সময় নওয়াজ শরীফকে দিয়ে সমস্ত পারমিশন নিয়ে নেব। অন্যদিকে আমরা কাশ্মীরের সিন দেখতে পাই, যেখানে হাজার হাজার মুজাহিদ্দিন নিজের হাতিয়ার নিয়ে আলাদা আলাদা চেক পয়েন্টের দিকে যেতে থাকে, আর এইখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। এরপর ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন ইন্ডিয়া আর পাকিস্তানের শান্তিপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের কিছু সিনিয়র অফিসার এই বৈঠকের একদম বিরুদ্ধে ছিলেন, যেমন মুশাররফ। তার মুখে যতই হাসি থাকুক না কেন, মনে মনে তার একটাই লক্ষ্য কাশ্মীরকে দখল নেওয়া। স্যার অটল বিহারী বাজপেয়ী জি পাকিস্তানে এসে বৈঠক করে শান্তির কথা বলেন, কিন্তু মুশাররফ নিজের অহংকারে এতটাই ডুবে থাকে যে আমাদের প্রধানমন্ত্রীকে স্যালুটও পর্যন্ত করে না। মিনওয়াইল আমরা বলদীপ আর মাধুরীকে দেখতে পাই, যেখানে মেয়েটি তাকে বারবার চাপ দিতে থাকে বিয়ে করার জন্য। সে বলে আমি পালিয়ে এসেছি তোমাকে বিয়ে করার জন্য, আর তুমি বলছো তোমার পাইলট হওয়াটা আগে, জাস্ট ডিসকাস্টিং। এই দুই দ্বিধায় পড়ে বলদীপের মেন্টালি খুব চাপ হতে থাকে, আর সে ভালো করে প্র্যাকটিসও করতে পারে না, যার জন্য বারবার তাকে নিয়ে তাদের বন্ধুদের মধ্যে ঝামেলা হতেই থাকে। তাই একদিন বলদীপ, অজয় আর টনি স্যারকে এসে বলে যে প্লিজ স্যার আমাকে অন্য কোথাও ট্রান্সফার করিয়ে দিন যেখানে রিস্ক কম, আর আমি মাধুরীকে বিয়ে করতে চাই। কিন্তু বলদীপের এই কথায় সিনিয়রগুলো রাজি হয় না। বলদীপকে নিয়ে এত প্রবলেমের জন্য ঢালি অজয় স্যারকে বলে যে প্লিজ স্যার বলদীপকে বাদ দিয়ে দিন, ওর দ্বারা হবে না, ওর গার্লফ্রেন্ড ওকে পাগল করে দিচ্ছে। কিন্তু অজয় স্যার তার কোনো কথা শোনে না, বরং তাকে বলে যে আজকে সন্ধ্যাতে বলদীপকে নিয়ে তোমরা সবাই মাঠে এসো, তোমাদের প্র্যাকটিস হবে। অন্যদিকে আমরা মুশাররফকে দেখতে পাই, যে কিনা নওয়াজ শরীফকে ফোন করে ইন্ডিয়ার বিরুদ্ধে উস্কাতে থাকে যে আমরা ইন্ডিয়ার কিছু কাশ্মীরের অংশ দখল করে নিয়েছি, যার জন্য প্রায় অনেক সৈনিক আমাদের এইখানে আছে, তাদের হাতিয়ারের দরকার। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এক কাজ করুন না, কালকে আমাদের এইখানে চলে আসুন, নিজের চোখে দেখে নেবেন আমাদের আর্মিরা কতটা এগিয়ে গেছে। অন্যদিকে রাত্রে একটি মাঠে অজয় 6 জন ছেলেকে বাইক নিয়ে প্র্যাকটিস করায়, ঠিক সেইভাবে যখন আকাশে 6টি প্লেন পাশাপাশি থেকে উড়ে যায়। কিন্তু সেইবার তারা গন্ডগোল করে ফেলেছিল, তো ঠিক একই রকম এই মাঠে বাইক নিয়েও প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা বাইক দড়ি দিয়ে বাঁধা হয়ে থাকবে, প্রত্যেকটা বাইকের গতি যেন একবারে তালমিল হয়ে চলে, আর যদি কোনো কারণে দড়ি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আবার প্র্যাকটিস করতে হবে। তারা বারবার প্র্যাকটিস করতে থাকে, কিন্তু কোনো মতেই তাল মিলিয়ে রাখতে পারে না। কিন্তু প্রায় অনেক ঘন্টা প্র্যাকটিস করার পর ফাইনালি তারা সফল হয়, আর প্রত্যেকটা বাইক পাশাপাশি থাকে, তাল মিলিয়ে এগিয়ে যায়। এই দেখে অজয় স্যার খুব খুশি হয়ে যায়, আর ছেলেগুলোকে নিয়ে গিয়ে পার্টি দেয়। এরপর কাহিনী সোজা শিফট হয়ে যায় 3 মাস পর 5ই মে 1999। আমরা কাশ্মীরের সিন দেখতে পাই, যেখানে কয়েকজন ইন্ডিয়ান আর্মি অফিসার তাদের নিজেদের চেক পয়েন্টে ফিরে আসছে, কিন্তু হঠাৎই পাকিস্তানে কয়েকজন মুজাহিদ্দিন তাদেরকে গুলি করে মেরে ফেলে। আশেপাশে যত ইন্ডিয়ান আর্মি ছিল প্রত্যেকেই মারা যায়, আর এই খবরটি পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যায়। কেউ বুঝতেও পারে না যে এই কাজ করলো কে। পাকিস্তান বলে আমাদের আর্মি কখনোই এমন কাজ করতে পারে না, সম্ভবত মুজাহিদ্দিনরাই এই হামলা করেছে, যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ভারতের কয়েকজন সিনিয়র আর্মি অফিসার সন্দেহ করে যে হয়তো পাকিস্তান মিথ্যে বলছে, তাই আমাদের উচিত জেট প্লেন নিয়ে গিয়ে ওই জায়গায় ছবি তুলে নিয়ে আসতে, যদি কোনো ক্লু পাই। তো পরের দিন এই ব্যাপারটা টনি স্যার অজয় স্যারকে এসে বলেন যে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে, আর এপিসোড 2 এইখানে শেষ হয়ে যায়। এরপর কাহিনী শিফট হয় 15 মে 1999, কার্গিল যুদ্ধের 12 নম্বর দিন। মুজাহিদ্দিনগুলো ইন্ডিয়াতে এইভাবে অ্যাটাক করেছে, এই ব্যাপারটা কিন্তু তাদের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এখনো পর্যন্ত জানেই না। তাই মুশাররফ সিদ্ধান্ত নেয় যে সময় চলে এসেছে সমস্ত সত্যি কথা নওয়াজ শরীফকে জানিয়ে দেওয়া। তো প্ল্যানিং অনুযায়ী মুশাররফ নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করে সমস্ত সত্যি জানিয়ে দেয় যে তারা কয়েক হাজার মুজাহিদ্দিনকে ভারতে পাঠিয়েছে কাশ্মীর দখল করার জন্য, আর যত হামলা হয়েছে না তাদের পেছনে এই পাকিস্তানি দায়ী। কিন্তু দেশ বিদেশি মিডিয়া কখনো এই ব্যাপারটা জানতেও পারবে না। কিন্তু এই কথাগুলো শুনে নওয়াজ শরীফ বলে যে না, আমি ভারতের সঙ্গে শান্তি চাই, যত আতঙ্কবাদী এখনো পাঠানো হয়েছে প্রত্যেকে ব্যাকে নিয়ে এসো। কিন্তু এই কথাগুলো মুশাররফ একদমই মানতে চায় না, কারণ সে যে কোনো উপায়ে কাশ্মীর দখল করেই ছাড়বে। মিনওয়াইল এইদিকে আমরা টনি আর অজয়কে দেখতে পাই, যারা কিনা গোল্ডেন ইয়ার্সের কয়েকজন ইয়ং পাইলটদেরকে নিয়ে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে চলে
চলে আসে, কারণ তাদেরকে ডাকা হয়েছিল কারগিলের ওপর দিয়ে উড়ে গিয়ে ছবি তুলে নিয়ে আসার জন্য। অজয় স্যার প্রত্যেকে বলেন যে পাকিস্তান কিন্তু মানছে না এই হামলা তারা করেছে বলে, তাই আমরা লাইন অফ কন্ট্রোল মানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার কখনো ক্রস করতে পারবো না। আমাদের যা করতে হবে ইন্ডিয়ার মধ্য থেকেই করতে হবে। যদি আমরা ওই বর্ডার একবার ক্রস করে যাই তাহলে কিন্তু পাকিস্তান আমাদের উপর হামলা চালাবে আর এই ঘটনা পুরো দেশ বিদেশে ছড়িয়ে যাবে। এরপর 21শে মে 1999 টনি আর অজয় স্যার বেরিয়ে পড়ে প্লেন নিয়ে সেই কারগিলের উদ্দেশ্যে। উপত্যকার মধ্য দিয়ে প্লেনটিকে উড়িয়ে নিয়ে যায়, যেটা কিন্তু খুবই বিপজ্জনক, কিন্তু তাও তারা প্লেনটিকে উড়িয়ে নিয়ে গিয়ে ছবি তোলার চেষ্টা করতে থাকে। কিন্তু নিচে থাকা মুজাউদ্দিনগুলো যখনই প্লেনের আওয়াজ শুনতে পায় তখনই সাদা কাপড় দিয়ে পুরো বন্দুকগুলোকে ঢেকে ফেলে, যাতে ওপর থেকে কেউ বুঝতে না পারে যে এখানে হাতিয়ার রাখা আছে বলে। আর তারা সাদা চাদরে ঢাকা চেক পয়েন্টের ভেতরে লুকিয়ে যায়। অজয় স্যার আর টনি বারবার ঘুরে ঘুরে জায়গাটিকে দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না আর তারা ছবি তুলে নিয়ে আসে। ছবিগুলোকে প্রজেক্টরের মাধ্যমে যখন ইনভেস্টিগেশন করা হয় তখন তারা দেখতে পায় যে কিছু কিছু জায়গায় কয়েকটা লাইনের মতো কিছু দেখা যাচ্ছে। যখন ছবিটিকে আরো জুম করা হয় তখন অজয় স্যার বুঝতে পারে যে এই পায়ের ছাপগুলো অ্যাকচুয়ালি মুজাউদ্দিনের কখনো হতেই পারে না, কারণ তারা কখনোই একই লাইনে হাঁটে না, একই লাইনে তাল মিলিয়ে সবসময় আর্মিরাই যাতায়াত করে। আর এইখানে কাহিনীতে খুব বড় একটা টুইস্ট রিভিল করা হয় যে এতক্ষণে যাদেরকে আমরা মুজাউদ্দিন নামে ভেবেছিলাম তারা আসলে কোনো মুজাউদ্দিন নয়, কোনো আতঙ্কবাদী নয়, বরং পাকিস্তানের আর্মি, যারা কিনা আতঙ্কবাদীর মতো সেজে ভারতের উপর অ্যাটাক করছে, যাতে ভারত বা অন্যান্য দেশ বুঝতে না পারে যে এই হামলার পেছনে পাকিস্তান দায়ী আছে। তো এই ব্যাপারটি স্যার অটল বিহারী বাজপেয়ীজিকে বলা হয় আর সিনিয়র অফিসাররা পাকিস্তানের বিরুদ্ধে খুব বড় কড়া পদক্ষেপ নেয়। এইদিকে পাকিস্তানের নওয়াজ শরীফ মুজারফের কথায় ফাইনালি রাজি হয়ে যায় আর মুজাউদ্দিনগুলোকে হাতিয়ার দেওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি পুরো ইন্টারন্যাশনালি মিডিয়ার সামনে অ্যানাউন্স করে দেয় যে আমাদের উপর যতগুলো হামলা করা হয়েছে এর পেছনে পাকিস্তানি দায়ী। এই খবরটি পুরো দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া হয়। এই দেখে নওয়াজ শরীফ অটল বিহারী বাজপেয়ীজিকে ফোন করে বলেন যে স্যার প্লিজ একবার অ্যানাউন্স করার আগে আমার সঙ্গে তো আলোচনা করতে পারতেন। ওই হামলা পাকিস্তান করেনি, মুজাউদ্দিনরা করেছে, যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু বাজপেয়ীজি বলেন যে হামলা যেহেতু আপনাদের মুজাউদ্দিনরা করেছে, সুতরাং এই অ্যাটাক, এই হামলা আপনাদের তরফ থেকে হয়েছে বলে পুরো দেশ বিদেশে মানা হবে। এরপর 27শে মে অজয়, ঢালি তাদের সঙ্গে আরো 2 জন জেট প্লেন নিয়ে বেরিয়ে পড়ে কারগিলের উপরে ছবি তোলার জন্য। কিন্তু নিচে থেকে মুজাউদ্দিন একজনের দিকে লক্ষ্য করে মিসাইল মারে আর মিসাইল থেকে বাঁচার জন্য নিশি নামের একজন পাইলট নিজের প্লেনটিকে এত উপরের দিকে নিয়ে যায় যে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পর ইঞ্জিনটি ক্র্যাশ করে যায়। কিন্তু পাইলট এখনো বেঁচে আছে, মারা যায়নি। এই সিচুয়েশন দেখে বাকি 2 পাইলট ব্যাকে চলে যায়, কিন্তু অজয় স্যার ব্যাকে না গিয়ে সেই পাইলটটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সেই পাইলটের লোকেশন নিজের সিনিয়র অফিসারগুলোকে পাঠিয়ে দেয়, কিন্তু সে জানতো না যে এরপর তার সঙ্গে কি হতে যাচ্ছে। নিচে থাকা একজন মুজাউদ্দিন অজয় স্যারকে লক্ষ্য করে মিসাইল মারে আর তাদের প্লেনে কোনো হাতিয়ার ছিল না, তাই মিসাইল থেকে বাঁচার আর কোনো উপায় নেই। অ্যান্ড অ্যাট লাস্ট তার প্লেন ক্র্যাশ করে যায় আর অজয় স্যার প্যারাশুট নিয়ে উড়ে উড়ে অন্যদিকে চলে যায়। 3 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা অজয় স্যারকে দেখতে পাই যে কিনা একটি নদীর ধারে পড়ে আছে। তো জ্ঞান ফিরে আসার পর কম্পাস আর ম্যাপ চেক করে জানতে পারে যে সে বর্তমানে ভারত পাকিস্তানের বর্ডার পার করে পাকিস্তানে পড়ে আছে। এই দেখে তার পুরো মাথার ঘাম পায়ে ঝরে যায়। মিনওয়াইল টনি আর থালি যখন জানতে পারে যে অজয় স্যার পাকিস্তানে পড়ে আছে, তারা হেলিকপ্টার নিয়ে তাকে আনতে যাওয়ার প্ল্যানিং করতে থাকে, কিন্তু একজন সিনিয়র অফিসার তাদেরকে থামিয়ে দেয়, কারণ যদি তারাও বর্ডার পার করে ফেলে তাহলে হয়তো আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। এই সমস্ত ব্যাপারগুলো দেখে অন্য একজন সিনিয়র অফিসার অপারেশন সফেদ সাগরকে বন্ধ করে দেয়। এই দেখে টনি খুব রেগে যায়, কারণ তারা একে তো বর্ডার ক্রস করতে পারবে না, ভারত থেকে হামলা করতে পারবে না, তার উপর অপারেশনকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু অন্য একজন সিনিয়র অফিসার বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু যদি বর্ডার না পেরিয়ে হামলা করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রচুর মিসাইল দরকার। আর অন্যদিকে আমরা দেখতে পাই অন্য একটি আর্মি বেস ক্যাম্পে 1971 সালে পড়ে থাকা মিসাইলগুলোকে আপডেট করা হচ্ছে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে বাজপেয়ীজি যখন জানতে পারেন যে ভারতের 2 পাইলট পাকিস্তানের কবলে আছে, তখন তিনি আদেশ দেন যে আর যাই হয়ে যাক 2 জন পাইলটকে জীবন্ত যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। মিনওয়াইল পাকিস্তানে আমরা অজয় স্যারকে দেখতে পাই, যাকে পাকিস্তানি আর্মিরা ধরে নিয়েছে। তার ওপর প্রচন্ড টর্চার করা হতে থাকে, কিন্তু অজয় প্রত্যেকবারই বলে যে আমি আমার দেশে প্ল্যান ক্রেশ করেছিলাম, কিন্তু প্যারাশুটে উঠতে উঠতে আমি পাকিস্তানে চলে এসেছি, এতে আমার কোনো দোষ নেই, আমার জেট প্লেনে কোনো মিসাইল নেই, তাই হামলা করার আমার কোনো লক্ষ্য ছিলই না। কিন্তু কেউ তার কথা মানতেই চায় না। কিছুক্ষণ পর একজন সিনিয়র পাকিস্তান আর্মি অফিসার এসে তাকে বলে যে একটা রাস্তা আছে, তুমি বেঁচে যেতে পারো, আমরা যা বলবো তুমি শুধু সেই দিকেই পড়ে ক্যামেরার সামনে বলবে আর আমরা তোমার
ভিডিওকে রেকর্ড করব, কিন্তু সেইখানে উল্টো পাল্টা লেখা থাকে। অজয় স্যার বলে যে আমি মারা যাব তবুও দেশের সঙ্গে বেইমানি করব না। অন্যদিকে আমরা মোশাররফকে দেখতে পাই যে কিনা সাহায্যের জন্য চায়নাতে গিয়েছিল, কিন্তু চায়নার অফিসাররা তাকে মানা করে দেয়, কারণ তারা ভালো মতোই জানে যে কাশ্মীরে যে মুজাহিদ্দিনগুলো রয়েছে না, তারা আসলে পাকিস্তানের আর্মি অফিসার। যখন মোশাররফ এই কথাগুলো একটি ফোনের মাধ্যমে পাকিস্তানের অফিসারের সঙ্গে আলোচনা করেছিল, তখন আমরা দেখতে পাই যে বাইরে থেকে কিছু ইন্ডিয়ান এজেন্ট সেই কথাগুলোকে লুকিয়ে লুকিয়ে রেকর্ড করে নেয়। অন্যদিকে আমরা অজয় স্যারকে দেখতে পাই, যাকে কিছু পাকিস্তানের আর্মি একটি নদীর ধারে নিয়ে গিয়ে টর্চার করে গুলি করে মেরে ফেলে। আর মারা যাওয়ার আগে অজয় স্যারের মুখ থেকে শুধু একটাই শব্দ বের হয়, জয় হিন্দ জয় ভারত। স্যার অজয়ের মৃত্যুর খবর পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যায়, তার ধর্মপত্নী অলকা আর তার ছেলে পুরো পাথর হয়ে যায়। এইখানে আমাদের একদম রিয়েল ইমেজ দেখানো হয় ওই সময়ে, মানে 1999 সালে, যখন অজয় স্যারের ডেড বডিকে নিয়ে এসে সম্মানের সঙ্গে শেষকৃত্য করা হয়েছিল। তো যাই হোক, পরের দিন দুঃখের সঙ্গে রাগ নিয়ে টনি সিনিয়র অফিসারকে বলে যে আমাদেরকে 3 দিন টাইম দিন, আমি আমার পাইলটগুলোকে নিয়ে এমন একটা ট্রেনিং করতে চাই যেখানে আমাদের ফাইটার জেটে বম থাকবে আর মিসাইলগুলোকে একদম পারফেক্ট টাইমে আমাদের টার্গেটে ফেরাতে পারবো। তাই প্র্যাকটিস করার জন্য আমাদের 3 দিন টাইম দিন। আর এইখানে এপিসোড 4 শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে টনি স্যার তাদের পাইলটগুলোকে নিয়ে বারবার বম ফেলানোর প্র্যাকটিস করতে থাকে, কিন্তু মেন টার্গেট থেকে তাদের মিসাইল প্রায় 700 থেকে 800 মিটার দূরে পড়তো। তারা বারবার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু প্রত্যেকবারই তাদের মিসাইল 400 থেকে 500 মিটার দূরে পড়তো। বাতাসের গতি, জিপিএস সিস্টেম, লোকেশন, টাইমিং সবকিছু একদম পারফেক্ট, কিন্তু তাও কেন জানি না তারা কখনোই মেন টার্গেটে বোম ফেলাতেই পারছিল না। এই করে তাদের প্রায় 2 দিন কেটে যায়। এই দেখে টনি ডিসাইড করে যে এইবার আমরা সময়ের থেকে আগে বোম ফেলাবো, যাতে আমাদের বোম সঠিক টার্গেটে লাগতে পারে। যেমনটা প্ল্যানিং তেমনটাই কাজ। এরপর বোমটিকে যখনই টাইমের আগে ছাড়া হয়, তখনই মেন টার্গেটের কাছে পৌঁছে যায়। আর বারবার প্র্যাকটিস করতে করতে ফাইনালি তারা যুদ্ধের জন্য রেডি হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে বাজপাইজির সঙ্গে দেখা করতে পাকিস্তান থেকে কয়েকজন মন্ত্রী আসে, আর তারা বলেন যে স্যার এটা কিন্তু ঠিক নয়, ভারত লাগাতার কয়েকদিন বারবার আমাদের বর্ডারে হামলা করছে। আপনাদের সৈনিককে যারা মেরেছে তারা কিন্তু পাকিস্তানের আর্মি নয়, তারা মুজাহিদ্দিন। কিন্তু এইখানে বাজপাইজি একটি অডিও রেকর্ডার চালায়, যেখানে মুজাফর তাদের অফিসারের সঙ্গে হাত মিলিয়ে ভারতের উপর হামলা করার প্ল্যানিং করছিল। এই রেকর্ডিংটা শুনে পাকিস্তানের মন্ত্রীদের পুরো মাথার ঘাম পায়ে পড়ে যায়। পরবর্তীকালে এই রেকর্ডিং পুরো দেশ বিদেশের মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়, অ্যান্ড ফাইনালি সবাই জানতে পেরে গিয়েছে যে ভারতের হামলার পেছনে অ্যাকচুয়ালি পাকিস্তানের সরকারই দায়ী। এত বড় প্রবলেম দেখে নওয়াজ শরীফ মোশাররফকে গিয়ে বলে যে আজই এই হামলা থামাতে ভারতের উপর যেন আর কোনো হামলা না করা হয়। কিন্তু মোশাররফের অহংকার এতটাই বেশি যে সে নওয়াজ শরীফকে বলে যে দেখুন না, আপনি তো নিজেই মুজাহিদ্দিনগুলোকে হাতিয়ার দেওয়ার জন্য পারমিশন দিয়েছিলেন, এই যে আপনার সই স্বাক্ষর এখানে করা আছে। আর এই ফাইলটা দেখার পর নওয়াজ শরীফের কাছে আর করার কিছুই থাকে না। মিনওয়াইল আমরা অন্যদিকে কারগিলের সিন দেখতে পাই, যেখানে দুটো ভারতীয় ফাইটার জেট মেঘের উপর দিয়ে উড়ে যায়, যার জন্য নিচে থাকা মুজাহিদ্দিনরা প্লেনগুলোকে দেখতে পায় না। আর পরের মুহূর্তেই মিসাইল এসে তাদের উপর অ্যাটাক করে পুরো এরিয়াটিকে ধ্বংস করে ফেলে। যে সমস্ত মুজাহিদ্দিন এখনো পর্যন্ত বেঁচে আছে, পেছন দিক থেকে ইন্ডিয়ান আর্মি এসে তাদেরকেও মেরে ফেলে। এইখানে ইন্ডিয়ার খুব বড় জিত হয় আর আমরা একটি চেক পয়েন্ট জিতে যাই। এমন করেই পরপর কয়েকদিন লাগাতার হামলা চালিয়ে প্রায় কয়েকশো মুজাহিদ্দিনকে মেরে ফেলা হয়। এইদিকে পাকিস্তানের অফিসাররা বুঝতেই পারে না যে ইন্ডিয়া কি করে হামলা করতে পারে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে কারগিলের ওপর যখন কয়েকজন ইন্ডিয়ান আর্মি যেতে থাকে, তখন বেঁচে থাকা বাকি মুজাহিদ্দিনরা তাদের ওপর লুকিয়ে হামলা করে সবাইকে মেরে ফেলে। আর এরকম একটি স্যাড এন্ডিং এর সাথে এপিসোড 5 শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে ইন্ডিয়া প্রায় অনেক সোলজারকে হারিয়েছে। এই ঘটনার পর কেউ নিজেকে সামলে রাখতে পারছিল না, তারা কি করবে কি না করবে। কিন্তু এরই মধ্যে একজন পাকিস্তানি মুজাহিদ্দিন ভারতীয় সেনার হাতে ধরা পড়ে যায়। কিন্তু লোকটির ওপর দয়া দেখিয়ে একজন ইন্ডিয়ান আর্মি অফিসার বলে, যদি তুমি সত্যি কথা আমাদের বলে দাও তাহলে তোমাকে ভালো খাবার দেওয়া হবে, ভালো জেলে রাখা হবে, তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু তোমার জন্য ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করে আছে। মুজাহিদ্দিন লোকটি ভয় পেয়ে অফিসারকে সমস্ত সত্যি কথা বলে ফেলে। মিনওয়াইল আমরা টনিকে দেখতে পাই, যে কিনা খুব বড় একটা প্ল্যানিং করে যে এরপর থেকে আমরা রাত্রেবেলা হামলা করব। আর যেমনটা প্ল্যানিং তেমনটাই
কাজ অ্যাডভান্স জিপিএস সিস্টেমকে কাজে লাগিয়ে তারা রাত্রেবেলা হামলা করতে বেরিয়ে যায় আর প্রত্যেকটা চেক পয়েন্টে গিয়ে হামলা করতে থাকে। এই রকম সিচুয়েশন হওয়ার পর নওয়াজ শরীফ পাকিস্তানের আর্মি ক্যাম্পে চলে আসে এটা দেখার জন্য যে তারা কি সত্যি যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু এইখানে এসে দেখতে পায় যে হ্যাঁ সত্যিই তাই, পাকিস্তানি সৈনিক মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। এইদিকে আমরা দেখতে পাই যে মুজাহিদ্দিনগুলোর কাছে অ্যাডভান্স স্ক্যানার সিস্টেম ছিল, যার জন্য তারা রাতের বেলাতেও প্লেনগুলোকে খুঁজে নিত। তাই টনিসের আবার একটা প্ল্যানিং করে যে আমাদের 6টা প্লেন একেবারে কাছাকাছি থাকবে, একই তাল মিলিয়ে উড়ে যাবে যাতে তাদের স্ক্যানারে একটাই ডট দেখা যায়। মুজাহিদ্দিনগুলো ভাববে হয়তো কোনো প্যাসেঞ্জার প্লেন উড়ে যাচ্ছে, আর যেমনটা প্ল্যানিং তেমনটাই কাজ। তারা প্রত্যেকে তাল মিলিয়ে একসঙ্গে এগিয়ে যায় আর কিছু দূর যাওয়ার পর প্রত্যেকে আলাদা হয়ে গিয়ে প্রত্যেকটা মুজাহিদ্দিনের চেক পয়েন্টে বোম মেরে উড়িয়ে দেয়। এইভাবেই ভারতীয় সেনারা কারগিলকে দখল করে পুনরুদ্ধার করে। অন্যদিকে আমরা নওয়াজ শরীফকে দেখতে পাই, যিনি কিনা তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে দেখা করতে চলে যান আমেরিকাতে। ক্লিন্টন বলেন, তোমার কাছে এখন দুটো রাস্তা আছে, হয় তুমি নিজের মুখে কবুল করো যে তুমি ভারতের উপর হামলা করেছিলে, নয়তো কাশ্মীরে যত পাকিস্তানি আর্মি মুজাহিদ্দিন বেসে রয়েছে প্রত্যেকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে আসো আর কাশ্মীর চিরজীবনের জন্য ছেড়ে দাও। নওয়াজ শরীফের কাছে যাওয়ার আর কোনো রাস্তা নেই। সেই সময় পাকিস্তানে দাঙ্গা শুরু হয়ে যায়, নওয়াজ শরীফের বিরুদ্ধে লোকেরা আন্দোলন করতে থাকে, কিন্তু অন্যদিকে ভারতে খুশির মহল, কারণ আমরা কারগিল জিতে গিয়েছি। এরপর প্রায় কয়েক মাস কেটে যায়, যেখানে আমরা অজয় স্যারের স্ত্রী আলকাকে দেখতে পাই, যিনি কিনা এখন পেট্রোল পাম্পে কাজ করে। হঠাৎ একদিন টনি তার সঙ্গে দেখা করতে আসে আর কিছু একটা বলতে থাকে, আর এইরকমই একটি তাগড়া সাসপেন্সের সাথে অপারেশন সফেদ সাগর ওয়েব সিরিজ শেষ হয়ে যায়।